নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে আমার লেখা আরও একটি গল্প, প্ল্যানচেট। সবেমাত্র 2 দিন হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়া। এখন অন্তত 10-15 দিন কোনো পড়াশোনার চাপ নেই, না আছে কোনো টিউশন, শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা আর ঘুরে বেড়ানো। বিকেলে বেরোলে সন্ধ্যে 7:30-8টার আগে বাড়ি ঢুকতাম না। কখনো কখনো সকালে বাড়ি ঢুকতাম। গোটা রাত চলতো পিকনিক, হই হুল্লোড়। রাত্রে কোনো বন্ধুর বাড়িতেই, অর্থাৎ বন্ধুর ফাঁকা বাড়িতে, হয়তো কেউ নেই, তার বাবা মা, ওইখানেই গোটা রাতটা কেটে যেত আমাদের বন্ধুদের। তেমনই একদিন রাত্রে পিকনিকে হঠাৎ করে সন্দীপ বলে উঠল, আচ্ছা, আজ প্ল্যানচেট করবি? আমরা সকলে অবাক। বললাম, পাগল নাকি? প্ল্যানচেট করার জন্য যে যে সামগ্রীর প্রয়োজন হয় আছে? ও বলল, আমার কাছে আছে। আমরা সবাই আরও অবাক হয়ে গেলাম, অথচ মুখে ভাব বুঝতে দিলাম না। শুধু ওপরে ওপরে বললাম, তুই এসব করিস নাকি? কিন্তু সন্দীপ কোনো রূপ সংকোচ করলো না, কোনো ইতস্তত ছাড়াই পরিষ্কারভাবে বলে দিল, হ্যাঁ করেছি তো। কিন্তু জানিস, আর বিশ্বাস হয় না। আমি বললাম, তাহলে ওসব করে কী লাভ? ও উত্তর দিল, না মানে হয়তো সঠিকভাবে করতে পারিনি বলেই হয়তো কোনো কিছু হয়নি। সমু জিজ্ঞেস করলো, তোরা আর কি করেছিস? এই ধর আমি, দিদি আর আমার 2 মামার ছেলে। সন্দীপ উত্তর দিল। আমি কথার মাঝেই কিছুটা কথায় ব্যাঘাত ঘটিয়ে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোদের কি মতামত বল। আমি তো রাজি, কেননা আমার মন বলছিল যে ফাঁকা বসে থাকার থেকে একটু মজাই করা যাক না। বিশ্বাস আমারও এসব বিষয় ছিল না। সকলেই রাজি হয়ে গেল, আমাকে অবাকই করে দিল। আমি আশা করিনি যে সবাই রাজি হবে, কিন্তু সমু রাজি হলো না। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর কি সমস্যা? সে স্পষ্ট উত্তর দিল, না, এইসব করা ঠিক নয়। আমি বুঝতে পারলাম, পিকনিকটা তো ওর ফ্ল্যাটেই হচ্ছে, আর ওর বাড়ির মধ্যে এইসব ভূতভুতুরে কাণ্ড ওর একদম ইচ্ছে নেই। আচ্ছা, বলে রাখা প্রয়োজন, সমুর বাড়িতে পিকনিক হওয়ার কারণ, ওর বাবা মা গেছে ওর ঠাকুরমাকে দেখতে, যার জন্য ওর বাড়িতেই আজকে পিকনিকের ব্যবস্থা। এরকমটাই হয় আমাদের, যদি কারো বাড়িতে বাবা মা কেউ না থাকে, তখন তার বাড়িতেই পিকনিকের আড্ডা বসে। এরপর সমুকেই একরকম জোর করেই রাজি করালাম। যাই হোক, যখন রাজি হলোই বাধ্যবশত, তখন রাত্রে খাওয়া দাওয়া সেরে মোটামুটি 10টা নাগাদ শুরু হলো প্ল্যানচেট। প্রথম 1 ঘন্টা ধরে কিছুই হলো না, শুধু হাসি ঠাট্টাই হলো। আর আমার বিশ্বাস হয়ে গেল কিছুই নেই। ধীরে ধীরে প্ল্যানচেটের ওই বোর্ডটা হয়ে উঠেছিল হাসির পাত্র। সবাই মিলে মজা লুটে নিচ্ছিল। আবার 1/2 ঘন্টা পর আরও একবার চেষ্টা করলাম। এবার একটু মনোযোগ দেওয়ার কথা ভাবলাম, প্রত্যেকে আমরা মনোনিবেশ করলাম। কিছুক্ষণ পর দেখি সমু এক বয়স্ক মহিলার গলায় বলে উঠল, কি দাদু ভাই, মরেও শান্তিতে থাকতে দেবে না? আমরা ভাবলাম সমু হয়তো কোনো নকল গলা করছে, কোনো বৃদ্ধ মহিলার গলার নকল করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু এমন কায়দা সে তো কখনো আগে আমাদেরকে দেখায়নি করে।
আর তার চেয়েও বড় কথা, সমু এসব ভূত প্রেতের বিষয় নিয়ে খুব ভয় পায় এবং খুব সিরিয়াস। এই বিষয় নিয়ে ও আমাদের সঙ্গে মজা করবে? আমরা একে অপরের মুখের দিকে দেখছি, বুঝতে পারছি সবার মাথায় এই একই প্রশ্ন ঘুরছে। এবার সন্দীপ ডাকলো, সমু, এই সমু। কোনো উত্তর এলো না। মিথ্যে বলবো না, আমাদের ইতিমধ্যে খুব অল্প হলেও ভয় লাগতে শুরু করেছে। মনু প্ল্যানচেট থেকে হাত তুলতে যাচ্ছিল, সন্দীপ বারণ করলো, হাত তুলিস না, একটা অনার সৃষ্টি কাণ্ড ঘটে যেতে পারে। তার চেয়ে দেখি ও সত্যিকারেই সমু না অন্য কেউ। অন্য কেউ হলে কয়েকটা প্রশ্ন করে ঘুরিয়ে দেব। আমি বললাম, সেটাই ভালো হবে, কিন্তু ভাই সন্দীপ, বেশি প্রশ্ন করিস না, ভালো লাগছে না আমাকে। সন্দীপ সম্মতি সূচক দৃষ্টি নিক্ষেপ করলো। এরপর সন্দীপ প্রশ্ন করলো, কে আপনি? উত্তর এলো, সুরমা বর্মন। আমি বললাম, বাকিদেরকে? হ্যাঁ, সমুদের পদবী বর্মন নয়? মনু বলল, হ্যাঁ তাই তো। তারপর সঙ্গে সঙ্গে ও প্রশ্ন করলো শামুকে, মানে শামুর ভিতরে থাকা সেই মানুষকে, আপনি শামুকে চেনেন? কিছুটা সময় নিয়ে উত্তর এলো, চিনব না, আমার নাতি হয়। আমরা পরিষ্কার বুঝে গেলাম ইনি আর কেউ না, শামুর সেই ঠাকুমা যাকে দেখতে ওর বাবা মা গেছে। ওনার গলা আমরা এর আগেও একবার শুনেছিলাম, কিন্তু আমাদের মনে পড়ছিল না। এইবার আমাদের যেন গলাটা স্পষ্ট মনে পড়ে গেল। সেবার পুজোয় এসে তখনই হয়তো তেনার গলাটা আমরা শুনেছিলাম। যাই হোক, তারপর আমি শুধু একটা কথাই জিজ্ঞেস করলাম, আপনি কি সমুকে কিছু বলে যেতে চান? এর উত্তরে আমরা যে উত্তরটা পেয়েছিলাম সেটা বোধহয় না পেলেই ভালো হতো। নিজের করা এই প্রশ্নের জন্য আমি আজও আফসোস করি। ঠাকুমা বলেছিল, সমু, তোর মা আমাকে মেরেছে, তোর মা আমাকে বিষ খাইয়ে মেরেছে। আমরা চরম দ্বিধায় পড়ে গেছিলাম ওই মুহূর্তে। সেদিন ঠাকুমা তো চলে যায়, কিন্তু আমরা তিনজন ভেবে যাই যে কী করে সমুকে বলবো এ কথা। যদি বলি আর ওর মাকে পুলিশে ধরে নিয়ে যায়, ওরা সারা জীবন যদি ওর মাকে ঘৃণা করে, ওর বাবা ওর মাকে ছেড়ে দেয়, এমন এমন অনেক কিছু যা ওর পরিবারটাকে ভেঙে ফেলতে পারে। আবার না বললে এক অপরাধী সাজা পাবে না, অন্যায়ের জয় হবে। আমরা আজও একটা বছর হলো তবু ঠিক করতে পারিনি বলবো না বলবো না সমুকে। আপনারা কি বলেন, সমুকে বলবো কি বলবো না?